আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পদার্থবিজ্ঞান ২ এটার চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এই অধ্যায়টা থেকে বেশ কিছু মজার বিষয় আছে, যেগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে সেটা আমাদের সবসময় মাথায় থাকবে এবং এই অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষা আসে। তো আজকের এই ক্লাসে আমরা আমাদের ক্লাসটা এমনভাবে সাজিয়েছি যাতে একজন শিক্ষার্থী আজকের এই ক্লাসটা করলে তার যে চতুর্থ অধ্যায় আছে বা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এখানে এই অধ্যায়টা থেকে তার কোনো প্রকার ঝামেলা থাকবে না, অর্থাৎ এক ক্লাসে তার এক অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। এবং এই অধ্যায় থেকে যে সকল ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের পরীক্ষা আসে, বিশেষ করে তাপ ইঞ্জিনের দক্ষতার যে সূত্র থেকে অঙ্কগুলো আসে, সেই অঙ্কগুলো আশা করি এই ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এই ক্লাসে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো যদি একটু দেখে নিই এক নজরে। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে, আমরা প্রথমত যে প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়াগুলো আছে সেটা দেখে নিব। সেখান থেকে এই দুইটা প্রক্রিয়ার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যগুলো আমরা আলোচনা করব। তারপরে আমরা আরো আলোচনা করব হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সেখানে যে কার্নোর তো আমরা এখানে আমরা তারপরে আলোচনা করব তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রগুলো। সেখানে আমরা ক্লসিয়াসের বিবৃতি, তারপর হচ্ছে ক্যালভিনের বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি এবং হচ্ছে কার্নোর বিবৃতি, এই বিবৃতিগুলো দেখব। এবং এই প্রশ্নগুলো, যে এখানে যে চারটা বিবৃতি আমরা দেখব, এটা কিন্তু আমাদের ফুললি মুখস্থ করতে হবে এবং এটা আমরা একটু বোঝারও চেষ্টা করব। আর এটা মুখস্থ করতে হবে এই কারণেই, কারণ যখন বলবে আপনার পরীক্ষার মতো অতি সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু বলবে যে কার্নোর বিবৃতিটা লিখো, তখন কিন্তু সূত্র কখনো চেঞ্জ করা যাবে না, একদম হুবহু যেভাবে আছে সেইভাবে আমাদের লিখতে হবে, এটা পরিবর্তন করা যাবে না। সেই জন্য একটু ভালো করে আমাদের মুখস্থ বা আয়ত্ত করতে হবে। তারপরে হচ্ছে আমরা তাপ ইঞ্জিন নিয়ে আলোচনা করব, অন্তর্দাহ ইঞ্জিন এবং বহির্দাহ ইঞ্জিন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব কার্নো চক্রের যে মূলনীতিটা আছে এবং তার যে কম্পোনেন্ট গুলো আছে, একটা কার্নো ইঞ্জিনের কি কি কম্পোনেন্ট থাকে। এবং সর্বশেষ হচ্ছে আমরা কার্নো চক্রের মধ্যে যে চারটা ধাপ সম্পন্ন হয় সেই চারটা ধাপ বা চারটা পর্যায় নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা আলোচনা করব তাপ ইঞ্জিনের দক্ষতা, যেখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদের পরীক্ষা আসে। এবং সর্বশেষ হচ্ছে অন্তর্দহন এবং বহির্দহন ইঞ্জিনের মধ্যে যে পার্থক্যটা সেটা সে পার্থক্য আমরা পড়বো। এবং লাস্ট হচ্ছে আমাদের এন্ট্রপি এন্ট্রপি এবং এন্ট্রপির পরিবর্তন, প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন কেমন হয়, অপ্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তনটা কেমন হয়, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব এই যে এখান থেকে এই অধ্যায়টা থেকে যে সকল ম্যাথ আমাদের পরীক্ষা আসে সেই ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী এই দুটো প্রক্রিয়া আসলে কি? তো প্রত্যাগামী প্রক্রিয়াটা হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো প্রকার শক্তির অপচয় ছাড়াই সে তার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া। মানে সহজ একটা ভাষায় যদি কথা বলি, কোনো একটা প্রক্রিয়ার মধ্যে যদি দেখা যায় সে পরিবর্তিত হইল কিন্তু শক্তির অপচয় ছাড়াই সে যদি তার আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? প্রত্যাগামী প্রক্রিয়া। একটা উদাহরণ যদি আমরা দিই, সাপোজ মনে করেন আমরা যদি বরফের কথা বলি, আপনি বরফকে যখন তাপ দিবেন তখন বরফটা কি করবে? তাপ শোষণ করবে। তাপ শোষণ করে নেওয়ার পরে সে কিন্তু পানিতে পরিণত হবে। তাহলে এই যে দেখেন, এখন আবার যদি কি করেন, এই পানি থেকে তাপটাকে অপসারণ করে দেন, তখন কিন্তু সে আবার তার যে প্রাথমিক অবস্থা ছিল বরফে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই যে যে প্রক্রিয়ায় বরফটা পানিতে, আবার পানি থেকে বরফে কনভার্ট হইলো, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? প্রত্যাগামী প্রক্রিয়া। এবং এই প্রত্যাগামী প্রক্রিয়াটা খুবই ধীর গতি সম্পন্ন একটা প্রক্রিয়া। তো এখানে খুব সুন্দর করে সংজ্ঞাটা লেখা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যেমন, যে প্রক্রিয়ায় কোনরূপ শক্তির অপচয় বা শোষণ ছাড়া তার প্রাথমিক অবস্থায় ফিরে আসে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি স্যার? প্রত্যাগামী প্রক্রিয়া বলতে পারি। আর এটা খুবই ধীরগতি সম্পন্ন একটা প্রক্রিয়া। এখানে সেই উদাহরণটা স্যার আমাদের দেওয়া আছে। যেমন, বরফ যদি তাপ শোষণ করে তখন, বা বরফকে আপনি যে তাপ প্রদান করেন তখন বরফটা পানিতে রূপান্তরিত হয়। তারপর আবার ওই সমপরিমাণ তাপই যদি আপনি পানি থেকে অপসারণ করেন তখন কিন্তু সে আবার বরফে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম বা জানলাম সেটা হচ্ছে, এক টুকরা বরফ থেকে পানিতে রূপান্তর করা যায়, আবার পানি থেকে কিন্তু বরফে রূপান্তর করা যায়। আর যে প্রক্রিয়াটা এখানে সংঘটিত হচ্ছে সেই প্রক্রিয়াটার নাম কি স্যার? আমাদের প্রত্যাগামী প্রক্রিয়া। কারণ এখানে কিন্তু কোনো প্রকার আহ যে শক্তির অপচয় বা শোষণ এখানে সংঘটিত হয় না। আচ্ছা, তারপরে আমরা দেখব অপ্রত্যাগামী প্রক্রিয়া। স্যার, ঠিক এটার বিপরীত কথাটা যে প্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে আমরা কি বলছিলাম? যে শক্তির অপচয় বা শোষণ ছাড়াই
বস্তুটা তার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলবো, যে প্রক্রিয়ায় কোন একটা বস্তু তার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না, তাকে আমরা কি বলতে পারি? অপ্রত্যাগামী প্রক্রিয়া, যেটা ফিরে আসতে পারবে না। তাহলে সংজ্ঞাটাতে আমরা এটা দেখি, যে প্রক্রিয়ায় কোনোভাবেই বস্তু তার প্রাথমিক অবস্থায় পুনরায় ফিরে আসতে সক্ষম নয় বা পুনরায় ফিরে আসতে পারে না, তাকে অপ্রত্যাগামী প্রক্রিয়া বলে। যেমন সাপোজ কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে আপনি যখন বিদ্যুৎ পাস করবেন, তখন সেখানে পরিবাহীর রোধের কারণে সেখানে যে তাপটা উৎপন্ন হয়, ঠিক আছে, সেই তাপ থেকে বা সেখান থেকে কিন্তু সে তার প্রাথমিক অবস্থায় আবার কখনো ফিরে আসতে পারে না। সো এই যে যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? অপ্রত্যাগামী প্রক্রিয়া। অর্থাৎ ঘর্ষণে যে তাপটা উৎপন্ন হয়, এটা কিন্তু কি প্রক্রিয়া স্যার? অপ্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় বস্তু কিন্তু কখনোই কি করতে পারে না? পুনরায় তার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারবে না। কারণ এখানে কি হয়ে যায়? শক্তির অপচয় হয়ে যায়। যখন শক্তির অপচয় হবে, সেখানে আর কোনো প্রকার তাপ বা বাহির থেকে যদি আমরা শক্তি সরবরাহ না করি, তাহলে সে কোনো ক্রমেই তার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারবে না। তো এই হচ্ছে আমাদের অপ্রত্যাগামী প্রক্রিয়া। তো আশা করি আমরা সেটা বুঝতে পারছি। বাট আরেকটা বিষয় জানা দরকার, এটা ছিল কি স্যার? খুবই ধীরগতি প্রক্রিয়া, মানে খুবই ধীরগতি সম্পন্ন একটা প্রক্রিয়া। বাট এটা, এই অপ্রত্যাগামী প্রক্রিয়া, এটা কিন্তু খুব দ্রুত সম্পন্ন হয়, বা বলতে পারেন দ্রুত গতি সম্পন্ন একটা প্রক্রিয়া। এটা আমরা পার্থক্যের মধ্যে আরো বিস্তারিত বিষয় দেখব। এখন যদি আমরা পার্থক্যটা করে ফেলি, তাহলে মোটামুটি আমাদের এখান থেকে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। একটু যদি আমরা দেখি স্যার এখানে, যেমন দেখেন আমাদের এই পার্থক্যটা কিন্তু পরীক্ষা আসে, সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু বেশি মনোযোগ দিয়ে এই পার্থক্যটা পড়ে ফেলবো, এবং আমার সাথে সাথে আপনারা যদি একটু পড়েন, তাহলে ইনশাল্লাহ এটা আপনাদের আয়ত্ত চলে আসবে এবং পরীক্ষা আসলে সেটা আপনারা লিখতে পারবেন। সো প্রত্যাগামী প্রক্রিয়াটা কি, এটা সংজ্ঞাটা আমরা আগেই পড়ে ফেলছিলাম, যে কোনো প্রকার শক্তির অপচয় শোষণ ছাড়াই যদি বস্তু তার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে, সেটি হচ্ছে প্রত্যাগামী। আর অপ্রত্যাগামী হচ্ছে যে প্রক্রিয়ায় কোনোভাবে বস্তু তার পুনরায় প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না, সেটি হচ্ছে কি স্যার? অপ্রত্যাগামী প্রক্রিয়া। সো আমরা প্রথম লাইনেই বা প্রথম স্টেপেই, 1 নম্বর স্টেপে আমরা কি করে দিব? দুইটা ডেফিনেশন দিয়ে দিব, যে প্রত্যাগামীটা কি আর অপ্রত্যাগামীটা কি, তাহলে হবে। দেন হচ্ছে, এটা আমরা সকলে জানি যে প্রত্যাগামী প্রক্রিয়ায় বস্তু তার প্রাথমিক অবস্থায় ফিরে আসে, সেটা আমরা প্রথমে জেনে ফেলছিলাম, কারণ এখানে সংজ্ঞার মধ্যে উল্লেখ আছে যে পুনরায় তার প্রাথমিক অবস্থায় ফিরে আসে। এটা আমরা আগেই বলে ফেলছি। সো এটা আমরা 2 নম্বর স্টেপে বলবো, যে বস্তু তার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে। আর এটা যেহেতু পারে, তার মানে এটার ক্ষেত্রে সে কি করবে না? পারবে না বা ফিরে আসে না। আর এটা আমরা আগেই পড়ছিলাম, এটা খুবই ধীরগতি সম্পন্ন একটা প্রক্রিয়া, বা এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে বেশি সময় লাগে, আর এটা দ্রুত সম্পন্ন হয়। সেজন্য আমরা বলবো এই প্রক্রিয়াটা হচ্ছে দ্রুতগতি সম্পন্ন একটা প্রক্রিয়া। আর এই ক্ষেত্রে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে, যেহেতু শক্তির অপচয় শোষণ ঘটে না, সেই কারণে আমরা বলতে পারি প্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে আপনার কি ঘটবে? তাপগতীয় যে সাম্যাবস্থা আছে সেটা দেখা যাবে। কিন্তু আপনার এই অপ্রত্যাগামী প্রক্রিয়ায় তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না। তারপর এটার মধ্যে অবক্ষয়ী ফলাফল দেখা যায় না, বাট এটার মধ্যে অবক্ষয়ী ফলাফল দেখা যায়। সো এই যে আমরা এখানে 4 থেকে 5টা পার্থক্য দেখলাম, এটুকু যদি লিখে দিই, আমাদের যদি সংক্ষিপ্ত প্রশ্নে এই প্রশ্নটা আসে, তাহলে কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাব। ওকে, এখন আমরা দেখবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখানে একটা কথা হচ্ছে, আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা বিভিন্ন বিজ্ঞানী তাদের নিজের মতো করে অনেকগুলো বিবৃতি দিয়েছে, যে বিবৃতিগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। কেননা পরীক্ষায় যখন আসে, বিশেষ করে আমাদের এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, যে প্লাঙ্কের বিবৃতিটা লিখো, তাপগতিবিদ্যার প্লাঙ্কের বিবৃতি লিখো, অথবা ক্লসিয়াসের বিবৃতি লিখো। সেই জন্য এটা আমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবেই কিন্তু আয়ত্ত করতে হবে, কারণ সূত্র পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করলে আপনার ওটা কেটে দিবে। তাহলে প্রথমে আমরা দেখব যে ক্লোসিয়াসের বিবৃতিটা কি। দেখেন, ক্লোসিয়াসের বিবৃতি হচ্ছে, বহিস্থ কোনো সাহায্য ছাড়া তাপ কম উষ্ণতার বস্তু হতে বেশি উষ্ণতার বস্তুতে স্থানান্তর করা সম্ভব নয়। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে এটা আপনার এখনই আয়ত্তে চলে আসবে। যেমন আমি যদি একটা কথা বলি, আমরা নর্মালি যে বিষয়টা জানি সেটা হচ্ছে, তাপ সব সময় বেশি তাপমাত্রার বস্তু হতে কম তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয়। কিন্তু আপনি যদি এমনটা চান যে কম তাপমাত্রার বস্তু হতে বেশি তাপমাত্রার বস্তুতে তাপটা প্রবাহিত হোক, এটা কি একা বা নিজে নিজে ঘটবে? কখনোই না। অর্থাৎ যখনই আপনি চাইবেন যে নিম্ন তাপমাত্রার বস্তু হতে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপটাকে ট্রান্সফার করার জন্য, তখন অবশ্যই বাহির থেকে একটা শক্তি প্রবাহ করতে হবে।
তো এইটা নিয়ে কিন্তু ক্লসিয়াস বিবৃতি দিয়েছে, বলছে বহিস্থ কোনো সাহায্য ছাড়া, মানে বাহিরের কোনো সাহায্য ছাড়া কম উষ্ণতার মানে কম তাপমাত্রার কোনো বস্তু হতে বেশি তাপমাত্রার বস্তুতে স্থানান্তর করা সম্ভব নয়। বাহিরের কোনো সাহায্য ছাড়া আপনি কম তাপমাত্রার বস্তু হতে বেশি তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহ করতে পারবেন, এটা সম্ভব না। তারপর আমরা যে দেখি ক্যালভিনের বিবৃতি, ক্যালভিন কি বলছে, কোনো বস্তুকে এর পরিবেশের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া কখনোই সম্ভব না। কোনো বস্তুকে আমরা যদি একটা পরিবেশ চিন্তা করি, সেই পরিবেশ এর শীতলতম যে অংশটা আছে সেখান থেকে আমরা যদি আরো অধিকতর শীতল করে তার থেকে শক্তির অবিরাম সরবরাহ আমরা যদি পেতে চাই, সেটা সম্ভব না। একটা শীতল আছে, সেখান থেকে আরো শীতল করে আপনি যদি সেখান থেকে আরো শক্তি পেতে চান, যেটা কখনোই কি হবে না, সম্ভব হবে না। তো এটাই বলছে আমাদেরকে কেলভিন, এটা হচ্ছে কেলভিনের বিবৃতি। তারপরে আমরা প্লাঙ্কের বিবৃতিটা একটু দেখবো, যে দেখেন বিজ্ঞানী প্লাঙ্ক তিনি কি বলছেন, বলছেন কোন বস্তু তাপকে কাজে রূপান্তর করবে কিন্তু ওই বস্তুর তাপীয় অবস্থার পরিবর্তন ঘটবে না, তা কিন্তু সম্ভব না। কথাটা মিনিংটা ভালো করে বোঝেন, তিনি কি বলছেন, কোন বস্তু তাপকে কাজে রূপান্তরিত করলো, তাপকে কাজে কনভার্ট করছে, কিন্তু তার তাপীয় অবস্থা মানে কি, তাপমাত্রা, তাপীয় অবস্থা মানে কি, তাপমাত্রার পরিবর্তন ঘটবে না, এটা কখনো সম্ভব না। আপনি যখনই কোনো বস্তু যদি তাপকে কাজে রূপান্তর করে, কি কি তাপকে যদি সে কাজে রূপান্তর করে, তাহলে অবশ্যই সেখান থেকে তাপের একটা আদান প্রদান ঘটবে, মানে তাপ চলে যাবে। কথা ক্লিয়ার? যখন কোনো বস্তু তাপ ছেড়ে দেয় তখন তার তাপমাত্রা কমে যাবে। তাহলে এই কথাটাই বলছি কিন্তু, যে তাপকে কাজে রূপান্তরিত করতেছে কিন্তু তাপীয় অবস্থার পরিবর্তন ঘটছে না, এটা সম্ভব না। কারণ যখনই তাপটা কাজে রূপান্তরিত হয়ে যাবে, তখন অবশ্যই তাপমাত্রার একটা পরিবর্তন হয়ে যাবে। সো আমরা যদি তাপকে কাজে রূপান্তর করে বস্তু তাপীয় অবস্থার পরিবর্তন করতে না চাই, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব না। সেই কথাই কিন্তু বলছে কে, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। সো প্লাঙ্কের এই বিবৃতিটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখানে এই যে উপরোক্ত যে আমাদের আলোচনাটা, এখান থেকে আমরা যদি দ্বিতীয় সূত্রের কথাটা একটু বলি, মেইন আলোচনাটা করি, যে তাপ স্বয়ংক্রিয়ভাবে শীতল বস্তু হতে উষ্ণ উষ্ণ বস্তুতে সঞ্চালিত হতে পারবে না। তাহলে এখানে আমরা যে কথাটা বলতে পারি, যে তাপ স্বয়ংক্রিয়ভাবে মানে নিজে নিজেই শীতল বস্তু হতে উষ্ণতম বস্তুতে সঞ্চালিত হতে পারবে না, মানে বেশি তাপমাত্রার বস্তু হতে কম তাপমাত্রার বস্তুতে সে কখনোই সঞ্চালিত বা প্রবাহিত হতে পারবে না। আমরা এই উপরে তিনটা মতবাদ দেখে এই কথাটা বলতে পারি। তো এখন আমরা দেখব কার্নোর যে বিবৃতিটা আছে দ্বিতীয় সূত্র সম্পর্কে, সেটা একটু দেখি আমরা। তো ফরাসি প্রকৌশলী সাদি কার্নো কি বলছে আমরা যদি একটু দেখি, যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে পারে এরকম কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। তাহলে কি বললি একটু দেখি আমরা, যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি, ধরেন 200 জুল তাপ শক্তি আছে। এখন এই 200 জুল তাপ শক্তিকে আপনি সম্পূর্ণরূপে একদম 200 জুলই কাজে রূপান্তর করবে, 200 জুলই কাজে রূপান্তর করবে, 200 জুল তাপকে 200 জুল কাজে রূপান্তর করবে, এরূপ কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। কারণ যখনই তাপটা কাজে রূপান্তরিত হবে, তখন সেখানে কিন্তু শক্তির একটা অপচয় হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, সো তাহলে এই দ্বিতীয় সূত্রের উদাহরণ হিসেবে আমরা এখান থেকে বলতে পারি কি, বলেন, যে কোনো উত্তপ্ত বস্তু নিজে নিজে পরিবেশে তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যাবে, এটা আমরা সকলে জানি। যে কোনো একটা উত্তপ্ত বস্তু সে রাখছেন কোনো জায়গায়, তখন কিন্তু কি করবে, তাপ হারিয়ে ফেলবে, অর্থাৎ তাপ ছেড়ে দিয়ে সে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। কিন্তু কিন্তু কোন শীতল বস্তুকে উত্তপ্ত করতে অবশ্যই বাহিরের শক্তি সরবরাহ করতে হবে, মানে বাহির থেকে আপনাকে তাপ প্রদান করতে হবে। আশা করি তাপগতিবিদ্যার এই যে বিভিন্ন ধরনের আমরা বিবৃতিগুলো দেখলাম, বিভিন্ন মতবাদ দেখলাম, এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। কথা বুঝতে পারছি? তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আপনাদের একদম ক্লিয়ার। চলেন এখন আমরা পরবর্তী আলোচনাটা দেখি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তাপ ইঞ্জিন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের কি, তাপ ইঞ্জিন। তো একটু দেখি আমরা তাপ ইঞ্জিনটা স্যার কাকে বলে। তাপ ইঞ্জিন কাকে বলে? ইঞ্জিন কোনটা? তাপ ইঞ্জিন হচ্ছে যেখানে তাপ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে।
তাহলে যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে সেই ইঞ্জিনটাকে আমরা স্যার তাপ ইঞ্জিন বলতে পারি। তো যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে সেই ইঞ্জিনটাকে আমরা কি বলতে পারি? তাপ ইঞ্জিন বলতে পারি। এখন এই তাপ ইঞ্জিনটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অন্তর্দহন ইঞ্জিন বা অন্তর্দাহ, আর হচ্ছে কি স্যার বহির্দাহ। তো অন্তর্দাহ ইঞ্জিনটা হচ্ছে, দেখেন এই দহন প্রক্রিয়াটা যদি ইঞ্জিনের বাহিরে সংঘটিত হয়, ইঞ্জিনের বাহিরে সংঘটিত হয়, সেই ইঞ্জিনটাই হচ্ছে কি স্যার আমাদের বহির্দহ ইঞ্জিন। আর অন্তর্দহ মনে হচ্ছে যে দহন প্রক্রিয়াটা, যদি ইঞ্জিনের ভিতরে আমাদের সংঘটিত হয়, তাহলে সেই প্রক্রিয়াটাই হচ্ছে কি স্যার আমাদের অন্তর্দহ ইঞ্জিন। এখন আমরা যদি একটু বেসিকটা ক্লিয়ার করি, খেয়াল করেন। প্রথমত উচ্চতর তাপমাত্রার একটা তাপ উৎস, সেখান থেকে তাপ ইঞ্জিন কি করবে? তাপটা গ্রহণ করবে, অ্যাবজর্ব করবে, তাপ শোষণ করবে। শোষণ করার পরে সে কি করবে? ওই তাপের কিছু অংশ যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে এবং বাকি অংশটা সে কি করবে? নিম্নতর উষ্ণতার যে তাপ গ্রাহক আছে সেই তাপ গ্রাহকে তিনি ছেড়ে দিবে। তাহলে আমরা কি বলতে পারি? উচ্চ তাপমাত্রার তাপ উৎস হতে তাপটা গ্রহণ করবে তাপ ইঞ্জিনে, তারপর সেখানে ওই শোষণকৃত তাপের কিছু অংশ যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে এবং বাকি অংশটা সে কি করবে? তাপ গ্রাহকে ছেড়ে দিবে। ঠিক আছে, মূলত এটি আমরা যদি বলি যে তাপ ইঞ্জিনের মেইন থিমটা হচ্ছে এটা। এখন আমরা অন্তর্দাহ ইঞ্জিন এবং বহির্দাহ ইঞ্জিনের একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি, বা একটু বাস্তবে কেমন হয় সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। আচ্ছা, আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত একটা স্টিম ইঞ্জিন। এখন এই স্টিম ইঞ্জিনটা হচ্ছে কিন্তু ওয়ান কাইন্ড অফ বহির্দাহ ইঞ্জিন। কেন? কারণ এখানে যে কম্বাসন প্রক্রিয়াটা বা দহন প্রক্রিয়াটা আছে সেটা মূল ইঞ্জিনের বাহিরে সংঘটিত। আপনারা যদি একটু দেখেন এইখানে এই অংশটার মধ্যে আমরা যদি একটু দেখি, এই যে ইঞ্জিনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটার দহন প্রক্রিয়াটা কিন্তু এই অংশে সংঘটিত হচ্ছে। অর্থাৎ এই জায়গার মধ্যে, এই যে এই জায়গাটা আছে, এই অংশটা আছে, এই অংশের মধ্যে কিন্তু দহন প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে। এই যে জায়গার মধ্যে এখানে আপনার দহন প্রক্রিয়াটা সংঘটিত হচ্ছে এবং দহন প্রক্রিয়ার মাধ্যমে আপনি কি করতেছেন? এই পানিটাকে এই অংশে গরম করতেছেন, স্টিম উৎপন্ন করতেছেন, বাষ্প উৎপন্ন করতেছেন। তারপর সেই বাষ্পটা এখানে চালিত করে আপনারা এখানে কি করতেছেন? পিস্টনটাকে ঘুরাচ্ছেন, যেখান থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এখানে কি দেখতে পারলাম? যে এই জায়গার মধ্যে বা কম্বাসন প্রক্রিয়াটা মূল ইঞ্জিনের বাইরে সংঘটিত হচ্ছে। তারপর সেখান থেকে বাষ্পটাকে আপনি বাষ্প উৎপন্ন করে, মানে পানিকে বাষ্পে রূপান্তর করে সেই বাষ্পটা চালিত করে সেখান থেকে মূলত যান্ত্রিক শক্তি পাচ্ছেন। সো এটা হচ্ছে কিন্তু আমাদের বহির্দাহ ইঞ্জিন। আমরা যদি একটু টোটালটা দেখি, যেমন আপনি যদি একটু দেখেন, এখানে দেখেন এই যে মূল যে পানিটাকে বাষ্প করার প্রক্রিয়াটা, সেখানে কি লাগবে? অবশ্যই তাপ লাগবে। সো এটা হচ্ছে বয়লার, যেখান থেকে আপনি কি করতেছেন? তাপ দ্বারা পানিকে বাষ্প করতেছেন। তারপর এই বাষ্পটা আপনার কি করতেছেন? একটা পাইপের মাধ্যমে পাস করতেছেন। তারপর এটা হচ্ছে মূলত আমাদের কি স্যার? এই যে এই অংশটাই হচ্ছে সিলিন্ডার। এই অংশটাই কি স্যার আমাদের সিলিন্ডার। এই যে এই অংশটা, এটা হচ্ছে কি স্যার সিলিন্ডার। অর্থাৎ এখানে কিন্তু সিলিন্ডারটা নিচে নামে আবার উপর ওঠে, যেখান থেকে আপনি কি পাচ্ছেন? যান্ত্রিক শক্তি পাচ্ছেন, যার কারণে কিন্তু এইটা ঘুরতেছে। কথা বুঝতে পারছি? এই যে হুইলটা আছে, চাকাটা আছে, সেটা ঘুরতেছে, মানে এখানে যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে। কথা বুঝতে পারছি? তো এটা হচ্ছে কি স্যার আমাদের বহির্দাহ ইঞ্জিন। ওই যে আমরা পড়ছিলাম যে তাপ ইঞ্জিন দুই ধরনের, একটা হচ্ছে অন্তর্দাহ এবং বহির্দাহ। এটা হচ্ছে কিন্তু আমাদের সেই বহির্দাহ ইঞ্জিনটা। ওকে, পিস্টনটা যদি আমরা একটু দেখি, দেখেন পিস্টনটা কেমন থাকে। স্টিমটা আসতেছে, স্টিমের যে প্রবাহটা আছে সেটার কারণে পিস্টনটা একবার নিচে আসে, তারপর আবার গতিশক্তির কারণে সেটা কিন্তু কি যায়? উপরে উঠে পড়ে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে আমাদের যে অন্তর্দাহ ইঞ্জিনটা আছে সেটা এখন আমরা দেখব হচ্ছে অন্তর্দাহ ইঞ্জিন। আমরা যদি একটা অন্তর্দাহ ইঞ্জিনটা একটু দেখার চেষ্টা করি সেটা আসলে কেমন হয়। এই হচ্ছে স্যার একটা অন্তর্দাহ ইঞ্জিন, মানে এখানে মূলত একটা যে গাড়ির ইঞ্জিনটা এখানে দেখানো হয়েছে। আমরা যদি মূলত ইঞ্জিনটাকে দেখি, ফোকাস করি, একটু দেখেন, এই হচ্ছে মেইন ইঞ্জিন। আর এখানে আমরা যে সিলিন্ডারটা দেখি, এই সিলিন্ডারের ভিতরে কি সংঘটিত আপনি দেখেন। এখানে যে মেইন কম্বাসন প্রক্রিয়াটা মানে দহন, এই যে এখান থেকে আপনি ডিজেল দিচ্ছেন, ডিজেল ইঞ্জিন গুলা অথবা পেট্রোল ইঞ্জিন যেগুলো আছে, সো এই ইঞ্জিন গুলা কিন্তু আমাদের অন্তর্দহ ইঞ্জিন। সো এখানে কম্বাসন প্রক্রিয়াটা, এখানে
কম্বাসন প্রক্রিয়াটা সেটা কোথায় সংঘটিত হচ্ছে স্যার? দেখেন তো, মেইন ইঞ্জিনের ভিতরে। সো ভিতরে মানে কি এই কারণে কিন্তু এই ইঞ্জিনটাকে অন্তর্দহ ইঞ্জিন বলা হয়। আপনি দেখেন এখানে যে একটা সংঘটিত হচ্ছে দহন প্রক্রিয়াটা, সেটা কিন্তু মূল ইঞ্জিনের বা পিস্টনের ভিতরে সংঘটিত হচ্ছে। সো এই ইঞ্জিনটাকে আমরা কি বলবো? অন্তর্দহ ইঞ্জিন। সাধারণত যে পেট্রোল চালিত ইঞ্জিনগুলো আছে অথবা যে ডিজেল ইঞ্জিনগুলো আছে, ঠিক আছে, সো এই ইঞ্জিনগুলোই কি স্যার আমাদের? সেই ইঞ্জিনগুলোই হচ্ছে মূলত আমাদের আহ অন্তর্দহ ইঞ্জিন। তাহলে আশা করি আজকের এই ক্লাসের পরে আপনাদের অন্তর্দহ ইঞ্জিন বা বহির্দহ ইঞ্জিন এই বিষয়টা নিয়ে কোনো প্রকার ঝামেলা হবে না। তো এখন আমরা দেখব, তারপরে আমরা যে বিষয়টা পড়ে নিব যে অন্তর্দহ ইঞ্জিন এবং বহির্দহ ইঞ্জিনের যে পার্থক্যটা আছে, অন্তর্দহ ইঞ্জিন এবং বহির্দহ ইঞ্জিনের মধ্যে যে মেইন পার্থক্যটা আছে, যেহেতু আমরা দুটো ইঞ্জিন দেখে ফেললাম, তাহলে এখন পার্থক্য লেখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আপনি একটু দেখেন, তাহলে হয়ে যাবে। প্রথমত আপনি একটু সংজ্ঞাটা দিবেন 1 নম্বর স্টেপে, যেহেতু আমরা অন্তর্দহ ইঞ্জিনের সংজ্ঞাটা জানি এবং বহির্দহ ইঞ্জিনের সংজ্ঞাটাও কিন্তু জানি। এটার দহন প্রক্রিয়াটা মেন ইঞ্জিনের মধ্যে সংঘটিত হবে আর এটা বাহিরে সংঘটিত হবে, এই তো। আচ্ছা, তারপরে অন্তর্দহ ইঞ্জিনের উদাহরণ হিসাবে কি আমরা জানি? এখানে দেখেন কার্যরত বস্তু হিসেবে কি থাকে স্যার? পেট্রোল এবং ডিজেল। আর বহির্দহ ইঞ্জিনের কার্যরত বস্তু হচ্ছে আমাদের জলীয় বাষ্প। সো এখানে অন্তর্দহ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করি? কোনো গ্যাস ইউজ করি অথবা জ্বালানি যেগুলো আছে, তরল জ্বালানি, বিশেষ করে পেট্রোল ডিজেল, এগুলো আমরা ইউজ করি। আর এই ক্ষেত্রে মূলত সবচেয়ে বেশি ইউজ হয় কি স্যার? কয়লা। তারপরে অন্তর্দহ ইঞ্জিনে সাধারণত কার্যরত বস্তুর চাপ পিস্টনের একই পাশে ক্রিয়া করে, একই পাশে ক্রিয়া করবে। আর বহির্দহ ইঞ্জিনের জ্বালানি হিসেবে কয়লা বেশি ব্যবহৃত হয়। আর একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে, এখানে দেখেন বলছে কি যে অন্তর্দহ ইঞ্জিনে সাধারণত কার্যরত বস্তুর চাপ পিস্টনের একই পাশে ক্রিয়া করে। বাট এই যে বহির্দহ ইঞ্জিন আছে, বহির্দহ ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু চাপটা দুই পাশ থেকে ক্রিয়া করে। যখন পিস্টনটা নিচে নামে আবার উপরে ওঠে, দুই পাশ থেকে কি করা হয়? ক্রিয়া করা হয়। তারপরে হচ্ছে অন্তর্দহ ইঞ্জিনে চারটি গাতে একটা চক্র সম্পন্ন হয়, অর্থাৎ ফোর স্ট্রোক ইঞ্জিন যাকে আমরা বলি। চারটা গাত থাকে, একবার উপরে নামবে একবার নিচে ওঠে, এইভাবে একটা গুণন সংঘটিত হয় চারটি ধাপে। বাট বহির্দহ ইঞ্জিনে মাত্র দুটি গাতেই একটা চক্র সম্পন্ন হয়। তাহলে এই যে আমরা ইঞ্জিনটা দেখলাম, পার্থক্য শিখে ফেললাম, আশা করি এটা আমাদের কখনোই ভুল হবে না বা আমরা কখনো ভুলবো না। তো চলুন এখন আমরা কার্নোর ইঞ্জিন নিয়ে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে স্যার যে কার্নো ইঞ্জিন বলতে আমরা কি বুঝি? তাহলে কার্নো ইঞ্জিন হচ্ছে দোষ ত্রুটি মুক্ত, বিজ্ঞানী সাদি কার্নো, ফরাসি প্রকৌশলী সাদি কার্নো যে ইঞ্জিনটা কল্পনা করেছেন, সেই ইঞ্জিনটাকে মূলত কার্নো ইঞ্জিন বলা হয়। ঠিক আছে, তা আমরা একটু দেখি যদি সংজ্ঞাটা, যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্য প্রকৌশলী সাদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত যে আদর্শ যন্ত্রের পরিকল্পনা করেছেন, সেই ইঞ্জিনটাকে মূলত তার নাম অনুসারে আমরা বলতে পারি কি? কার্নো ইঞ্জিন বলতে পারি। ঠিক আছে, তাহলে আবার একটু যদি বলি যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্য সাদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত যে আদর্শ যন্ত্রের পরিকল্পনা করেন, তাকে মূলত কার্নো ইঞ্জিন বলা হয়। তো এটা একটা কাল্পনিক ইঞ্জিন আপনি ধরে নিতে পারেন, কেননা এটার বাস্তবায়ন কখনো সম্ভব না। এটা আসলে বাস্তবে পাওয়া যাবে না বা যেটা কখনো সম্ভব না। ঠিক আছে, সো এই কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কম্পোনেন্ট থাকবে কয়টা? চারটা। কয়টা কম্পোনেন্ট? চারটা। এই যে এটা ধরেন সাপোজ আমি মনে করি এটা হচ্ছে এ কম্পোনেন্ট, আমরা এটাকে ধরলাম এটা হচ্ছে সিলিন্ডার, এটা এ, এটা সোর্স উৎস, এটা বি, এটা ধরেন আপনার সি, আর এটা হচ্ছে ডি। অর্থাৎ এখানে কয়টা থাকবে বলেন তো? চারটা সোর্স, চারটা পার্ট থাকবে। কারণ ইঞ্জিনে চারটা পার্ট। প্রথম হচ্ছে এই যে এটা হচ্ছে একটা সিলিন্ডার, আপনি বলতে পারেন একটা কি থাকে স্যার? সিলিন্ডার থাকে। কার্নো ইঞ্জিনের যে পরিকল্পনা করছে সেখানে কম্পোনেন্ট হচ্ছে এই চারটা। প্রথম কম্পোনেন্টটা হচ্ছে এই সিলিন্ডার। একটু দেখেন, এটা হচ্ছে সিলিন্ডার। তো সিলিন্ডারের ভিতরে একটা ঘর্ষণবিহীন পিস্টন থাকে, এটা হচ্ছে সেই পিস্টনটা যেটা কি করতে পারে স্যার? ঘর্ষণবিহীন ভাবে উপরে নিচে ওঠানামা করতে পারে, অর্থাৎ একবার উপরে উঠে আবার নিচে নামে। আর তার যে দেওয়ালটা থাকে, সিলিন্ডারের যে দেওয়ালটা, এই যে আমাদের দেওয়ালটা আছে, এটা কিন্তু টোটালি তাপ অন্তরক পদার্থ দ্বারা তৈরি, যাতে এখানে তাপের যে প্রবাহটা আছে সেটা যাতে না হয়, অর্থাৎ তাপটা যাতে এখানে থেকে যায়। আচ্ছা, আর নিচে যেটা থাকে, নিচে যে পার্টটা আছে, সেই পার্টটা কিন্তু তাপ পরিবাহী হিসাবে কাজ করে। তার যে দুই দেওয়ালটা আছে, এই দুইটা দেওয়াল মূলত তাপ অন্তরক পদার্থ দ্বারা তৈরি, এবং নিচে যে পার্টটা আছে এটা হচ্ছে তাপ পরিবাহী পদার্থ দ্বারা
তৈরি, এখান দিয়ে তাপ প্রবাহিত হইতে পারে, বাট এই সাইড যে দেওয়ালটা থাকে সেখানে কিন্তু তাপটা প্রবাহিত হতে পারে না। আচ্ছা, মূলত এটাই হচ্ছে কি ওয়ার্কিং সাবস্টেন্স। আর এখানে যে কাজটা করে আর কি, কার্যনির্বাহী নির্বাহক বস্তু বা কার্যনির্বাহী বস্তু, সেটা হিসাবে মূলত এই অংশে বা সিলিন্ডারের ভিতরে আদর্শ গ্যাস নেওয়া হয়। কি গ্যাস নেওয়া হয় স্যার? আদর্শ গ্যাস নেওয়া হয়। তাহলে আমরা যদি বলতে পারি যে কার্নো ইঞ্জিনের মধ্যে এই সিলিন্ডারের ভিতরে কার্যনির্বাহী বস্তু হিসাবে কি নেওয়া হয়? আদর্শ গ্যাস নেওয়া হয়। আমরা আবার একটু সিলিন্ডার নিয়ে বোঝার চেষ্টা করি। তাহলে কার্নো ইঞ্জিন হচ্ছে যেখানে আমরা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারবো, যেখান থেকে আমরা অবিরাম শক্তির সরবরাহ পাবো, সেরকম একটা সকল দুষ্ত্রুটি মুক্ত যে আদর্শ ইঞ্জিনটা, সেটি হচ্ছে মূলত কার্নো ইঞ্জিন। এখানে 4টা পার্ট আছে। তাহলে প্রথম পার্টটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারের যে দুই পাশের দেওয়ালটা থাকবে, সেই দুই পাশের দেওয়ালটা থাকবে টোটালি তাপ অন্তরক বস্তু দ্বারা তৈরি, অর্থাৎ এখানে যাতে তাপের প্রবাহ না হয়। আর নিচে যে পৃষ্ঠটা থাকে সেটা হচ্ছে তাপ পরিবাহী বস্তু দ্বারা তৈরি, পথ দ্বারা তৈরি। আর এখানে যে গ্যাসটা ইউজ করা হয় কার্যনির্বাহী বস্তু হিসেবে, সেটা হচ্ছে কি স্যার? আদর্শ গ্যাস। এইটুকু আশা করি ক্লিয়ার। তারপরে এই যে বি 2 নাম্বার যে পার্টটা, এটা 1 নাম্বার। এখন আমরা 2 নাম্বারটা যেটা করি, এটা হচ্ছে মূলত সোর্স। এই সোর্সটা হচ্ছে উচ্চ তাপ ধারণ ক্ষমতা বিশিষ্ট তাপ উৎস, যেখান থেকে মূলত তাপ শোষণ করে নেই কে, বা তাপ নেই হচ্ছে আমাদের এই সিলিন্ডার বা পিস্টন। এবং এখানে যে দেওয়ালটা থাকে, এই দেওয়ালগুলো কিন্তু অবশ্যই তাপ অন্তরক পদার্থ দ্বারা তৈরি। তো এটা হচ্ছে তাপ উৎস, যেটাকে আমরা কি বলি? T1 দ্বারা প্রকাশ করি। তারপরে স্যার এই যে এটা হচ্ছে কি থাকে স্যার? একটা তাপ অন্তরক পদার্থ থাকে, যেটাকে আমরা 3 নাম্বার কম্পোনেন্ট বলতে পারি। এটা হচ্ছে কি স্যার? তাপ অন্তরক পদার্থ দ্বারা তৈরিকৃত একটা পদার্থ। আচ্ছা, আর 4 নাম্বার যে অংশটা আছে সেটা হচ্ছে কি স্যার? তাপ গ্রাহক। এটাকে আমরা কি বলতে পারি স্যার? তাপ গ্রাহক। কি বলতে পারি? তাপ গ্রাহক, যেটা থেকে অর্থাৎ এই তাপ ইঞ্জিনটা আমরা সকলেই জানি, তাপ ইঞ্জিনের যে প্রক্রিয়াটা সেখানে আমরা দেখছি, সে উৎস থেকে কি করে? তাপ গ্রহণ করে। তাপ গ্রহণ করার পরে সেই তাপটাকে কাজে রূপান্তর করবে। কাজে রূপান্তর করার পরে অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা কিন্তু সে তাপ গ্রাহকের মধ্যে ছেড়ে দিবে। এই তাপ গ্রাহকটা হচ্ছে অন্তরক পদার্থ দ্বারা আবিষ্কৃত উচ্চ তাপ ধারণ ক্ষমতা বিশিষ্ট একটা গ্রাহক যন্ত্র। তাহলে এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে কি স্যার? আমাদের গ্রাহক যন্ত্র, এটা হচ্ছে আমাদের সিলিন্ডার, আর এটা হচ্ছে কি? তাপ অন্তরক পদার্থ দিয়ে তৈরিকৃত একটা ধাতব পদার্থ। ওকে, সো আমরা কার্নো ইঞ্জিনের যে মেইন কম্পোনেন্ট গুলো আছে সেই মেইন কম্পোনেন্ট গুলা দেখে নিলাম। এখন আমরা কার্নো চক্র বা কার্নো ইঞ্জিনের মধ্যে যে চক্রগুলো সম্পন্নিত হয় বা তার মূলনীতিটা এখন আমরা দেখব। কার্নো ইঞ্জিনের ভিতরে যে 4টি পর্যায়ের মাধ্যমে আপনার তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে অথবা কাজে রূপান্তরিত করা হয়, সেই 4টা পর্যায় নিয়ে আমরা আলোচনা করব। বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে একটা বিষয় দেখা যায়, এই 4টা প্রক্রিয়া যে সংঘটিত হয় এখানে, সমুষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপের যে সংকোচন, অর্থাৎ যে 4টা প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় কার্নো ইঞ্জিনের বা কার্নো চক্রটা, সেই চক্রগুলো অনেক শিক্ষার্থী কিন্তু সঠিকভাবে বোঝে না, যার জন্য কিন্তু তারা পরীক্ষার মধ্যে যদি আসে যে কার্নো চক্রের মূলনীতি লিখো বা কার্নো চক্রগুলো লিখো, তাহলে কিন্তু তারা সেটা লিখতে পারে না। বাট আমি বিশ্বাস করি আজকের এই ক্লাসে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি তারা সঠিকভাবে শুনে, তাদের এই বিষয়টা আয়ত্ত হয়ে যাবে। একটু দেখি আমরা স্যার, যেমন এখানে কিছু বিষয় লেখা আছে, আপনি এগুলা চাইলে নিজে নিজে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে খুব সুন্দর করে একটা বিষয় লেখা আছে যে কার্নো চক্র কাকে বলে। যে প্রক্রিয়ায় বা যে চক্রের মাধ্যমে একটা আদর্শ তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করতে পারে, সেটাকে কি বলা হবে? কার্নো চক্র বলা হবে, বা কার্নো ইঞ্জিনের মধ্যে যে চক্রটা চলে সেটি কার্নো চক্র। আচ্ছা, মূলত কার্নো চক্রে প্রত্যাগামী প্রক্রিয়ার মাধ্যমে, এখানে প্রত্যাগামী প্রক্রিয়া আমি কেন বললাম, কেন প্রত্যাগামী বললাম না? কারণ কার্নো চক্র হচ্ছে যেখানে শক্তির অপচয় ঘটবে না, শক্তির অবিরাম আপনি সরবরাহ পাবেন। শক্তি যদি অপচয় হয়ে যায় সেক্ষেত্রে তো কোনোভাবেই সেটা আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারবে না। সেই জন্য আমরা বলতে পারি যে কার্নো চক্রে মূলত প্রত্যাগামী প্রক্রিয়া সম্পন্ন হয়। এই প্রত্যাগামী প্রক্রিয়ার মাধ্যমে কার্যনির্বাহক যে বস্তুটা থাকে, বস্তুটা মানে আদর্শ গ্যাস, সেটা উৎস থেকে তাপ গ্রহণ করে একটা নির্দিষ্ট চাপ, আয়তন এবং তাপমাত্রা হতে আরম্ভ করে সমুষ্ণ প্রসারণ, যে 4টা প্রক্রিয়ার কথা বললাম,
সমুষ্ণ প্রসারণ, রুদ্ধতাপের প্রসারণ, সমুষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপের সংকোচনের মাধ্যমে তাপের কিছু অংশ কাজে রূপান্তর করে এবং বাকি অংশ কিন্তু যে তাপ গ্রাহক আছে সেখানে সে বর্জন করে দেয়, মানে ছেড়ে দিয়ে আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসে। তো এখানে যে 4টা পর্যায় সংঘটিত হইল, সেই 4টা পর্যায়ে আমরা বলতে পারি কি এটা হচ্ছে কার্নো চক্রের অংশ। বা এই 4টা চক্রের মাধ্যমেই, 4টা পর্যায়ের মাধ্যমে কার্নো চক্রটা সম্পন্ন হয়। তো আমরা একটা গ্রাফের মাধ্যমে, আপনাদের বইয়ের মধ্যে এরকম একটা গ্রাফ দেখতে পারবেন, এই গ্রাফটার মাধ্যমে আমরা 4টা পর্যায় নিয়ে আলোচনা করে ফেলব। একটু বোঝার ট্রাই করে। প্রথমত এখানে আপনি 2টা জিনিস একটু মাথায় রাখবেন। প্রথম যে বিষয়টা আছে সেটা একটু বলি। আমাদের নিচের যে এক্স অক্ষ বরাবর যে রেখাটা টানা হয়েছে, এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর আমরা কি চিন্তা করতেছি? এক্স অক্ষ বরাবর ভলিউম মানে আয়তন, এবং এই ওয়াই অক্ষ বরাবর কি কাজ করতেছে মানে চাপ। তো আমরা জানি চাপটা যদি উপরের দিকে ওঠে তাহলে বাড়বে, আর বিটা যদি ডান দিকে সরে যায় তাহলে তার আয়তন বাড়ে। এই দুটা জিনিস বুঝলেই আপনি বুঝতে পারবেন। প্রথমত আপনি এ বিন্দুতে চিন্তা করলেন, আমরা প্রথমত প্রথমত আমরা প্রথমত যে কাজটা করব সেটা একটু দেখেন। প্রথমত এই যে যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটাকে আমরা সোর্সের উপর বসাবো, বা তাপ উৎস যেখানে আছে এর উপর আমরা বসাবো। বসানোর ফলে অতি দ্রুত সময়ের মধ্যেই এই সিলিন্ডারের টেম্পারেচার, সিলিন্ডারের তাপমাত্রা তাপ উৎসের তাপমাত্রা সমান হয়ে যাবে। কেন? কারণ সে কি করবে? তাপমাত্রা গ্রহণ করবে, তাপ নিবে। সেখান থেকে কি করলো? সে তাপমাত্রা নিল, তাপ নিল। তাপ নেওয়ার কারণে এই সোর্সের যে টেম্পারেচারটা ছিল বা সোর্সের যে তাপমাত্রাটা ছিল সেই তাপমাত্রা এবং সিলিন্ডারের তাপমাত্রা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ওকে, আচ্ছা, প্রথম কথাটা আশা করি বুঝতে পারছি। তাহলে এই এ নাম্বার অবস্থান যেটা আছে প্রথম পর্যায়ে কি ঘটে আমরা বলছিলাম? আইসোথার্মাল, যার বাংলা অর্থ হচ্ছে সমুষ্ণ প্রসারণ। এখানে সমুষ্ণ প্রসারণ কেন বলতেছি? কারণ প্রথম যে প্রক্রিয়াটা হয় এই সমুষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় তাপমাত্রাটা স্থির থাকে। আমরা তাপমাত্রাটাকে স্থির রেখে সমুষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের আয়তন বৃদ্ধি করা হয়, গ্যাসের আয়তন বেড়ে যায়। ঠিক আছে, তাহলে দেখেন প্রথমত এ বিন্দুতে গ্যাসের চাপ এই জায়গায় ছিল, মানে গ্যাসের চাপ কিন্তু অনেক বেশি। পি দ্বারা পিওন দ্বারা বোঝাচ্ছে ওই অবস্থায় তার প্রেসার, এবং বিয়ন দ্বারা কি বোঝাচ্ছে ওই অবস্থায় আয়তন। তাহলে এই এ বিন্দুতে আপনার প্রেসারটা ছিল বেশি এবং ভলিউম ছিল কিন্তু কম। দেখেন এই জায়গায় ভলিউম ছিল, তাহলে প্রেসারটা বেশি, ভলিউম কম। এখন আমি যদি এই সমুষ্ণ প্রক্রিয়ায় মানে তাপমাত্রাটা স্থির রেখে গ্যাসের প্রসারণ ঘটাই, মানে তাপটাকে যদি আপনি কমাই দেন, চাপকে যদি হ্রাস করা হয়, তখন গ্যাসের আয়তন কি করবে স্যার? বেড়ে যাবে। দেখেন আগে গ্যাসের আয়তন ছিল এই জায়গায়, এখন গ্যাসের আয়তন আপনি দেখেন এই জি অবস্থায় চলে আসছে। তাহলে আমরা কি করতেছি? গ্যাসের আয়তন বেড়ে গেছে এবং যখন আমি চাপটা কমাই দিলাম, অর্থাৎ চাপ কিন্তু এখন এই জায়গায় চলে আসছে। তার মানে চাপটা যদি হ্রাস করেন তখন গ্যাসের আয়তনটা বেড়ে যাবে, অর্থাৎ বি অবস্থানে চলে আসবে। তাহলে এই এ বি যে অবস্থানটা বা এ বি যে রেখাটা আছে, এই রেখার মাধ্যমে আমরা প্রথম পর্যায়টা সংঘটিত হয়। তাহলে প্রথম পর্যায়ের মধ্যে আমরা যদি বলি সিলিন্ডারটাকে আমরা কি করব? উৎস যেটা আছে তাপ উৎস সেখানে বসাই দিব। তো সেখানে বসানোর ফলে উৎস হতে সিলিন্ডারটা তাপ শোষণ করবে। তাপ শোষণ করার মাধ্যমে সেখানে কি করবে? দুইটা বস্তুরই তাপ তাপমাত্রা সমান হয়ে যাবে। তাপমাত্রা সমান হয়ে যাওয়ার পরে সে অবস্থায় গ্যাসের আয়তন ছিল বি1 এবং প্রেসার ছিল পি1। তো সমুষ্ণ প্রসারণের মাধ্যমে, সমুষ্ণ প্রসারণ মানে তাপমাত্রা সে ছেড়ে দিবে না, তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা স্থির রেখে গ্যাস কি করা হয়? গ্যাসের আদর্শ গ্যাসকে সমুষ্ণ প্রসারণ ঘটানো হয়। তো সমুষ্ণ প্রসারণ ঘটানোর মাধ্যমে তার আয়তনটা বৃদ্ধি পায় কিন্তু প্রেসারটা হ্রাস পায়। সো এই যে এবি রেখাটা আছে এটা হচ্ছে প্রথম পর্যায় যেখানে সমুষ্ণ প্রসারণটা সংঘটিত হয়েছে। এবং এই প্রথম অংশের ক্ষেত্রফল যদি আপনি চিন্তা করেন, প্রথম অংশের ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা দেখেন এ ই জি বি, সেটা হচ্ছে প্রথম পর্যায়ের বা প্রথম অংশের ক্ষেত্রফল বা কৃতকাজ। ওকে, তাহলে প্রথম অংশ আমরা আশা করি বুঝতে পারছি। তারপরে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করি, রুদ্ধতাপীয় যে প্রসারণটা সংঘটিত, এরপরে আমরা কি করব স্যার?
আমাদের যে তাপ ইঞ্জিনটা আছে, যে সিলিন্ডারটা আছে, সরি সিলিন্ডারটাকে আমরা কি করব, এই যে যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারটাকে আমরা মূলত যে তাপ অপরিবাহী বস্তুটা ছিল বা অন্তরক পদার্থটা ছিল তার উপরে আমরা বসাবো সিলিন্ডারটাকে, এই অন্তরক পদার্থের উপরে বসাবো, যাতে এইখানে রুদ্ধতাপীয় প্রসারণ সংঘটিত হয়। রুদ্ধতাপটা কি, যেখানে তাপের কোনো আদান প্রদান হয় না, সেটি হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এই সিলিন্ডারটাকে আমরা কি করব, তাপ অন্তরক পদার্থের উপরে যদি আমরা বসাই দিই তাহলে সেখানে কি হবে, রুদ্ধতাপীয় প্রসারণ সংঘটিত হবে। কেন? কারণ রুদ্ধতাপীয় হচ্ছে এমন প্রক্রিয়া যেখানে তাপের কোনো আদান প্রদান হয় না। এই অন্তরক পদার্থের উপরে যখন বসাবেন তখন কিন্তু সিলিন্ডার থেকে তাপটা বাইরে যেতে পারবে না, ভিতরেও আসতে পারবে না, মূলত এই কারণে। তো আশা করি এটা বুঝতে পারছি আমরা। তো চলুন এখন আমরা গ্রাফটা দেখি। তো রুদ্ধতাপীয় প্রসারণের কারণে আপনি দেখেন এই 2 নম্বর যে প্রসেসটা আছে বা পর্যায়, সেখানে রুদ্ধতাপীয় প্রসারণটা সংঘটিত হচ্ছে, রুদ্ধতাপীয় প্রসারণ সংঘটিত হচ্ছে। তো রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে তাপের আদান প্রদানটা হয় না। তো এই ক্ষেত্রে কি হয় স্যার, চাপের পরিমাণটা যদি আপনি কি করে দেন, হ্রাস করে দেন, তাহলে কি করবে স্যার, তার গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। তো গ্যাসের আয়তনটা আসলে কেন বেড়ে যায়, যখন আপনার অন্তঃস্থ শক্তির পরিবর্তন হয়ে যায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তখন কিন্তু সেখানে আপনার গ্যাসের আয়তনটা বেড়ে যাবে, যার দ্বারা কি করতে পারবে, সে কাজ সম্পাদন করতে পারবে। তাহলে এই যে দেখেন, বি বিন্দুতে যে পরিমাণ প্রেসার ছিল, চাপ ছিল, সি বিন্দুতে কিন্তু প্রেসার তার চেয়ে কম। কারণ পি বিন্দুতে দেখেন, বি বিন্দুতে প্রেসারটা ছিল এই জায়গায়, আমরা যদি একটা অক্ষ চিন্তা করি, আর সি বিন্দুতে প্রেসারটা এই জায়গায় চলে আসছে, তার মানে কি প্রেসারটা হ্রাস করছে না বলেন তো? তাহলে প্রেসারটা যখন হ্রাস করে দিবেন তখন গ্যাসের আয়তনটা বেড়ে যাবে। অর্থাৎ এখানে মূলত রুদ্ধতাপীয় প্রসারণটা সংঘটিত হয়, আর এখানে আমরা জানছিলাম সমষ্ণ প্রসারণটা সংঘটিত হয়। তো সমষ্ণ রুদ্ধতাপীয় প্রসারণের মাধ্যমেই মূলত কি হচ্ছে বলেন তো, সি বিন্দুতে পৌঁছাই গেল। তারপরে তারপরে সি বিন্দুতে আসার পরে এখন যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে সমষ্ণ সংকোচন এখানে সংঘটিত হয়। সমষ্ণ সংকোচন কেন? কারণ এই যে রুদ্ধতাপের প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান কিন্তু হয় না। এখন যখন আপনার এই সমস্ত সংকোচনের কথা আপনি চিন্তা করবেন, তখন কিন্তু আমরা যে সিলিন্ডারটা ছিল সেই সিলিন্ডারটাকে এখন আমরা কি করব, এখন আমরা তাপ গ্রাহকে নিয়ে যাব। তাপ গ্রাহকে যখন নিয়ে যাব তখন কিন্তু সে কি করবে, তাপ বর্জন করে দিবে। তাপ যখন বর্জন করে দিবে তখন এই সমষ্ণ সংকোচনের মাধ্যমে সমষ্ণ সংকোচনের মাধ্যমে সি বিন্দু থেকে ডি বিন্দুতে পৌঁছাবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে সমষ্ণ সংকোচনের কথা যেহেতু আমরা বলতেছি, সমষ্ণ সংকোচন হওয়ায় গ্যাসের চাপ এবং আয়তন দুটাই কি করবে স্যার, বেড়ে যাবে। দুটাই কি করবে স্যার, বেড়ে যাবে। আপনি দেখেন এই যে ডালটা কিন্তু এই দিকে আসছে, দ্যাট মিনস আমরা কি বলতে পারি, তার প্রেসারটা বেড়ে যায় বাট আয়তনটা কিন্তু কমে যায়, কারণ প্রেসার বাড়ার কারণে আয়তনটা কমে গেছে। তারপরে 4 নাম্বার স্টেপ, তারপরে আবার আমরা কি করি, সিলিন্ডারটাকে যে অন্তরক পদার্থটা আছে তার উপর যখন আমরা বসাই দিব তখনই কি করবে স্যার, এখানে রুদ্ধতাপীয় সংকোচন সংঘটিত হবে। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে পদার্থের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, আর অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে প্রেসারটা বেড়ে যায়। তো প্রেসারটা বেড়ে যাওয়ার কারণে আপনি দেখেন এই যে ডি হতে সে এতে পৌঁছে যাবে, অর্থাৎ এখানে তাপের কোনো আদান প্রদান হবে না। তাপের কোনো আদান প্রদান না হওয়ার কারণে বস্তুর যে তাপমাত্রাটা আছে সেটার কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে এখন যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, এই যে যে 4টা চক্র, এই প্রথম, এই দ্বিতীয় এবং এই তৃতীয় এবং এই চতুর্থ, এই 4টা চক্রের মাধ্যমে কি হচ্ছে বলেন তো, কার্যচক্রটা সম্পন্ন হচ্ছে 4টা পর্যায়ের মাধ্যমে। 4টা চক্র কি কি বলবো আমরা, আইসোথার্মাল মানে সমষ্ণ প্রক্রিয়া, তারপর হচ্ছে আপনারটা রুদ্ধতাপীয়, আবার সমষ্ণ সংকোচন এবং হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টা পর্যায় বা 4টা চক্রের মাধ্যমে কার্যচক্রটা কমপ্লিট হয়। আর এই ক্ষেত্রে আপনি যে প্রত্যেকটা অবস্থায় যে তার কৃতকাজ আছে, এই কৃতকাজগুলো যদি যোগ করেন তাহলে কিন্তু এই অংশটার ক্ষেত্রফল আপনি পেয়ে যাবেন, মানে এই অংশটাই হচ্ছে কি টোটাল কৃতকাজের পরিমাণ। ওকে, তো আমাদের এই কার্যচক্রটা টোটালি কমপ্লিট। আপনি একই সাথে এই চিত্রটা একটু দেখবেন, একই সাথে আপনি এই চিত্রটা দেখবেন, কার্নো ইঞ্জিনের যে কম্পোনেন্ট গুলো আছে 4টা, সেটা প্রথমে কি করবেন, সিলিন্ডারটাকে সোর্সের উপর বসাবেন। দ্বিতীয় ক্ষেত্রে এই যে আমাদের ইনসুলেটিং অপশনটা আছে, ইনসুলেটিং সারফেসটা সেখানে বসাবেন। তারপর আবার কি, তাপ গ্রাহক, তার পরবর্তীতে আবারই কোথায় স্যার, এই ইনসুলেটরের উপর নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে। এই 4টা পর্যায়ের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয় কার্যচক্র।
এখন আমরা পড়বো হচ্ছে তাপীয় ইঞ্জিনের দক্ষতা। আমরা যদি একটু আলোচনা করি এই ক্ষেত্রে, আমরা তাপীয় ইঞ্জিন কাকে বলে সেটা জানি। যেখান থেকে তাপটাকে কাজে রূপান্তর করা যায় সেটা হচ্ছে তাপ ইঞ্জিন। তো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কি ঘটে, সে তাপ উৎস থেকে তাপটা কি করে স্যার, গ্রহণ করে, তাই তো। সাপোজ আমি মনে করি যে টি1টা হচ্ছে উচ্চ তাপমাত্রার একটা তাপ উৎস, তাহলে এই টি1 টেম্পারেচার যে তাপ উৎসটা আছে সেখান থেকে সে যদি কিউ1 পরিমাণ তাপ গ্রহণ করে, তাহলে এই কিউ1 এর কিছু অংশ সে কাজে রূপান্তর করবে। মানে যে কিছু অংশ সে কি করতেছে, কাজে রূপান্তর করতেছে। আপনি দেখেন এই যে কিউ1 তাপ সে গ্রহণ করছে, কিউ1 তাপের কিছু অংশ সে কাজে রূপান্তর করছে, এটা হচ্ছে তার কৃত কাজের পরিমাণ। এবং বাকি অংশটা কিউ2 পরিমাণ তাপ, মানে অবশিষ্ট অংশটা সে কোথায় দিয়ে দিছে বলেন তো, তাপ গ্রাহক, যেটা নিম্ন তাপমাত্রার যে তাপ গ্রাহক, সেই তাপ গ্রাহকের মধ্যে বর্জন করে দিয়েছে। আর এটা হচ্ছে মূলত তাপ ইঞ্জিন। তাহলে আমরা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কি ঘটে, উৎস থেকে তাপ গ্রহণ করে, তারপরে কিছু অংশ কাজে রূপান্তর করে যে তাপ গ্রাহকটা আছে সেখানে ছেড়ে দেয়। ওকে, আচ্ছা। এখন আমরা পড়বো যে তাপ ইঞ্জিনের দক্ষতা বলতে আসলে আমরা কি বুঝি। তাপ ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা আমরা যদি এটা এখানে হিসাব করি, তাহলে তাপ ইঞ্জিনের দক্ষতা বলতে বোঝায় যে শোষিত তাপ শক্তি এবং কৃত কাজ, এই দুটার অনুপাত। তাহলে আমরা বলতে পারি যে তাপ দ্বারা যে পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে, মানে কৃত কাজটা, এবং সে যে পরিমাণ তাপ শক্তি শোষণ করেছে, এই দুটার অনুপাতকে বা শতকরা অনুপাতকেই আমরা মূলত বলতে পারি তাপীয় ইঞ্জিনের দক্ষতা। তাপীয় ইঞ্জিনের দক্ষতা। এখন সে যদি, আমরা যদি একটু দেখি এখানে, মনে করেন এটা হচ্ছে তাপ ইঞ্জিন, এটা কি স্যার, ইঞ্জিন, এটা হচ্ছে সোর্স যেখান থেকে টি1 তাপমাত্রা এবং এখান থেকে কিউ1 টেম্পারেচার সে গ্রহণ করলো, এবং টি2 গ্রাহক যন্ত্রের মধ্যে সে যদি কিউ2 তাপ বর্জন করে, তাহলে এই কিউ1 এবং কিউ2র যে ডিফারেন্সটা, মানে যতটুকু সে নিছে এবং যতটুকু সে ছেড়ে দিছে, এই দুটোর মধ্যবর্তী যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই মূলত তার কৃত কাজে রূপান্তর করছে। মানে কিউ1 মাইনাস কিউ2টাই হচ্ছে আপনার কি কৃত কাজ। তাহলে আমরা যদি এখানে বসাই ভ্যালুগুলা, তাহলে আমাদের কৃত কাজটা হচ্ছে কত স্যার, ডাব্লিউ, এবং কি পরিমাণ তাপ শোষণ করছে, কিউ1 পরিমাণ, কারণ কিউ1 হচ্ছে আমার শোষিত তাপ। তাহলে ডাব্লিউ এর ভ্যালুটা কত আসে, কিউ1 মাইনাস কিউ2 বাই কিউ1। এখন কিউ1টা দেখেন তো দুইটা নিচে আসে না, তাহলে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন কিউ1 ডিভাইডেড বাই কিউ1 মাইনাস কিউ2 বাই কিউ1। এখন এটা যদি কেটে দেন তাহলে এখানে কি থাকবে, 1 থাকবে, 1 মাইনাস কিউ2 বাই কিউ1। সো এটা হচ্ছে কিন্তু তাপ ইঞ্জিনের দক্ষতার আমরা এই অংশটা পেয়ে গেলাম, একটা সূত্র পেয়ে গেলাম। আর এই তাপ ইঞ্জিনের দক্ষতাকে মূলত আপনার ইটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন এখানে আরেকটা কথা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে উৎসের তাপমাত্রা যত বেশি হবে সেখান থেকে এই তাপ ইঞ্জিনটা তত বেশি পরিমাণে তাপ শোষণ করতে পারবে। তার মানে আমরা বলতে পারি যে উৎসের তাপমাত্রা এবং এই শোষিত তাপমাত্রা দুইটা পরস্পর সমানুপাতিক। ঠিক আছে, কারণ তাপমাত্রা যত বেশি সেখান থেকে কি করবে, সে তাপটা তত বেশি পরিমাণে শোষণ করবে। তো এখান থেকে একটা বিষয় বলা যায় না যে টি1 ডিভাইডেড বাই কিউ1 ইজ ইকুয়াল টু ধ্রুবক। কিভাবে আসে একটু দেখেন আপনারা, এখানে সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে অবশ্যই এখানে একটা ধ্রুবক আসবে, তারপর আপনি কিউ1টা এই পাশে নিয়ে আসলেন আর ধ্রুবকটা এই পাশে থাকলো। সো কি টি1 বাই কিউ1 সমান কি পাওয়া যায়, ধ্রুবক। সিমিলারলি আপনি টি2 বাই কিউ2 সমান কি পান না, ধ্রুবক পান না, বলেন তো। তাহলে এটা সমান ধ্রুবক, এটা সমান ধ্রুবক হলে আমরা দুটো কি কল লিখতে পারি না, যে টি2 বাই কিউ2 ইজ ইকুয়াল টু টি1 বাই কিউ1 লেখা যায়।
বল লেখা যায় কিনা। আচ্ছা, এখন আমরা যদি একটু চেঞ্জ করে লিখি, আচ্ছা এটাকে আমরা এইভাবে T1/Q1 লিখলে আমাদের জন্য সুবিধা হবে। T2/Q2, একটু দেখেন তো স্যার আপনারা, আমরা যদি এই T1টাকে ওই পাশে নিয়ে যাই, নিচে চলে যাবে অবভিয়াসলি, তাহলে নিচে যদি চলে যায় তাহলে এই T1টা চলে যাবে কোথায় স্যার, নিচে, আর Q2টার উপরে ছিলই, আর এই Q2টা যদি এই সাইডে নিয়ে আসেন তাহলে Q2 হবে উপরে আর Q1টা হবে নিচে। আমরা তো এই লাইনটাকে এই লাইনে লিখতে পারি, তাহলে এই Q2/Q1 এটার ভ্যালুটা কত স্যার, T2/T1, এখানে লিখে দেন। তাহলে এটার আমরা আরেকটা ইকুয়েশন কি পাই, 1 মাইনাস T2, মানে এই যে Q2/Q1 এর ভ্যালু কত স্যার, T2/T1। সো এটা হচ্ছে ইডার। এখন আপনি যদি এটাকে শতকরায় প্রকাশ করেন, মানে কর্মটাকে যদি শতকরায় প্রকাশ করলে, যদি শতকরায় প্রকাশ করে তাহলে কি হবে দেখেন তো, তাহলে আপনার হবে এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। অথবা আপনি এই সূত্র লিখতে পারেন, অথবা লিখতে পারেন এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1 ইন্টু 100%। এখন আমি এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে কোনো ইঞ্জিনের, তাপ ইঞ্জিনের দক্ষতা কখনোই কিন্তু 100% হয় না। সর্বোচ্চ সেটা 25% হইতে পারে, বাট 100% কখনোই হয় না। কেন হয় না এটা একটু বলেন, এটা একটু বোঝাই। তার কারণ হচ্ছে, তার কারণ হচ্ছে আপনার একটা জিনিস আপনি এখানে বুঝে দেখেন, সেটা হচ্ছে T1 এবং T2, মানে উৎসের যে তাপমাত্রা এবং তাপ গ্রাহকের যে তাপমাত্রা, এই দুটার ব্যবধানটা যত বেশি হবে আপনার কৃতকাজের পরিমাণ তত বেশি হবে। ঠিক আছে, এখন এই T1 এবং T2 এটার মধ্যে যদি কোনো গ্যাপ না থাকে, মানে যদি ব্যবধান না থাকে, দুইটার তাপমাত্রা যদি সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার টোটালি কৃতকাজটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর আমরা একটু আগেই পড়লাম যে যখন কোনো ইঞ্জিন তাপ গ্রহণ করে ওইখান থেকে কিছু পরিমাণ কাজ কি করে, সে কিছু পরিমাণ তাপ কাজে রূপান্তর করে, বাকিটুকু কি করতেছে, বর্জন করতেছে। তার মানে সে সম্পূর্ণ তাপটা তো আর কাজে রূপান্তর করতেছে না, সম্পূর্ণ তাপটাকে যেহেতু কাজে রূপান্তরিত হয় না, সেই কারণে আমরা বলতে পারি যে কোনো তাপ ইঞ্জিনের দক্ষতায় আপনার কত হয় না স্যার, 100% হয় না, অর্থাৎ ওর থেকে কি হবে, কিছুটা কম হবে। তো আশা করি আমরা এই তাপ ইঞ্জিনের দক্ষতা এটা বুঝতে পারলাম। এখন আমরা তাপ ইঞ্জিনের দক্ষতা রিলেটেড যদি একটা প্রশ্ন সমাধান করি, সেটা আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখেন, কোনো একটা কার্নো ইঞ্জিনের দক্ষতা যদি 80% হয় এবং তাপ গ্রাহকের তাপমাত্রা, এটা কিন্তু গ্রাহক টেম্পারেচার, সো এটা হচ্ছে আমাদের T2 ভ্যালু, তাহলে তাপ উৎসের তাপমাত্রা কত, মানে T1 এর মানটা কত, এটা আপনাকে বের করতে বলছে। তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতা মানে ইডার ভ্যালুটা 80%, তাহলে এটা ইজ ইকুয়াল টু, যদি আপনার 80% হয়, আমরা যদি পার্সেন্টটা তুলে দিই তাহলে 80 ডিভাইডেড বাই 100, সেইখানে হবে আপনার 4/5। তাহলে এটার ভ্যালু পেয়ে গেছেন আপনি। তাহলে এখন আমরা কি লিখবো স্যার, যেহেতু পার্সেন্টটা তুলে দিয়েছি তাহলে আর পার্সেন্ট লেখার দরকার নেই, T2/T1, তাহলে এটা মানে হচ্ছে 4/5 সমান সমান 1 মাইনাস T2টা হচ্ছে কত স্যার, 400/T1। আমরা একটু যদি হিসাব করি এই জায়গায়, আমরা ওইখানে যদি লসাগু করে দিই 4/5 ইজ ইকুয়াল টু, দেখেন যদি লসাগু করি তাহলে T1 লসাগু, তাহলে হবে T1 মাইনাস 400, হবে কি, আর গুণন করি স্যার, একটু দেখেন 5 দ্বারা গুণ করলে 5 T1 মাইনাস 5 দ্বারা যদি 400 গুণ করেন তাহলে হবে 2000 সমান সমান 4T1। কত হবে স্যার, 4T1, বা আমরা যদি একটু সাইড চেঞ্জ করি 5T1 মাইনাস 4T1 ইজ ইকুয়াল টু 2000, তাহলে এখানে থাকে শুধুমাত্র একটা T1 সমান থাকে কত স্যার, 2000। এইটাই কিন্তু হচ্ছে আমার আনসার বা সোর্স টেম্পারেচার, উৎসের তাপমাত্রা। কথা বুঝতে পারছি? তাহলে এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এবং এই ধরনের প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আশা করি এটা আপনারা এখন থেকে করতে পারবেন। এখন আমাদের লাস্ট স্টেপ এন্ট্রোপি নিয়ে আলোচনা, চলুন এখন আমরা এন্ট্রোপি নিয়ে আলোচনা করি।
এন্ট্রপি কি? এন্ট্রপি আসলে কি? এন্ট্রপি হচ্ছে একটা বিশৃঙ্খলার পরিমাপ। এন্ট্রপিটা কি? একটা বিশৃঙ্খলার পরিমাপ। একটু যদি বোঝানোর চেষ্টা করি, আমরা একটু যদি বোঝানোর চেষ্টা করি, আমরা একটা বিষয় সবসময় খেয়াল করে থাকি, সেটা হচ্ছে যে উচ্চ তাপমাত্রার বস্তুটা তাপ ছেড়ে দেয় এবং নিম্ন তাপমাত্রার বস্তু তাপটা গ্রহণ করে। তাহলে দেখেন, উচ্চ তাপমাত্রার বস্তু যদি তাপটা ছেড়ে দিতে থাকে এবং নিম্ন তাপমাত্রার বস্তুটা যদি তাপটা গ্রহণ করতে থাকে, তাহলে এমন একটা সময় আসবে যখন দুইটা বস্তুরই, মানে উচ্চ তাপমাত্রা বলেন কিংবা নিম্ন তাপমাত্রার বস্তু বলেন, দুইটারই টেম্পারেচার সমান হয়ে যাবে, মানে সাম্যাবস্থায় চলে আসবে। তার মানে প্রত্যেকটা বস্তুরই কিন্তু সাম্যাবস্থায় চলে আসার একটা প্রবণতা আছে। এই যে যে প্রবণতাটা, এই প্রবণতার কারণে কিন্তু তারা সাম্যাবস্থায় চলে আসতে পারে। তখন কিন্তু আর তাপের আদান প্রদানটা হবে না। তাহলে এই যে যে কারণে রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের আদান প্রদান বন্ধ থাকে, মানে তাপের আদান প্রদান হয় না, তাকেই কি বলে স্যার? এন্ট্রপি বলে। মূলত এন্ট্রপি হচ্ছে একটা বিশৃঙ্খলার পরিমাপক। আপনি কোনো পদার্থের টোটাল এন্ট্রপিটা জানতে পারবেন না, বা কোনো সিস্টেমের টোটাল এন্ট্রপিটা জানতে পারবেন না, বাট এন্ট্রপির পরিবর্তনটা মেজারমেন্ট করা যায়। মূলত আমরা এন্ট্রপিকে এস দ্বারা প্রকাশ করি এবং এর এককটা হচ্ছে জুল কেলভিন পার ওয়ান। ওকে, আচ্ছা। তো এখন আমরা যদি একটু দেখি, মনে করেন যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলছে, ওকে, তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে তাপমাত্রা সমস্যা যদি চিন্তা করি আমরা স্যার, যে টিটা যদি আমাদের স্থির থাকে, টি স্থির থাকে, মানে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি যে টি যদি স্থির থাকে এবং কিউ পরিমাণ তাপ যদি প্রবাহিত হয় বা আদান প্রদান হয়, তবে আমরা এস এর ইকুয়েশনটা কি পাই? তাহলে আমরা এস সমান পাই হচ্ছে কিউ বাই টি। ওকে, যেহেতু আপনি এটা মেজারমেন্ট করা কখনোই পসিবল না, তাহলে আমরা কি মেজারমেন্ট করতে পারবো? এন্ট্রপির পরিবর্তনটা মেজারমেন্ট করতে পারবো। তাহলে এন্ট্রপির পরিবর্তনটাকে স্যার ডিএস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডিএস ইজ ইকুয়াল টু হবে ডিকিউ বাই টি। মূলত এটি হচ্ছে এন্ট্রপি মেজারমেন্ট করার বা এন্ট্রপির পরিবর্তন এর রাশিমালা। ডিএস সমান হচ্ছে ডিকিউ বাই টি। ওকে, আচ্ছা, এটা আমরা আশা করি বুঝতে পারলাম। এখন একটা বিষয় হচ্ছে যে পৃথিবীর এন্ট্রপি ধনাত্মক বা পৃথিবীর এন্ট্রপিটা বাড়তেছে। কেন বাড়তেছে? এই প্রমাণটা আমাদের পরীক্ষা আসে, যে দেখাও যে পৃথিবীর এন্ট্রপি ধনাত্মক। সো চলেন এখন আমরা এই প্রশ্নটা একটু সমাধান করি। কি বলছিলাম? পৃথিবীর এন্ট্রপি ধনাত্মক। সাপোজ মনে করেন এখানে আমরা দুইটা বস্তু চিন্তা করি, এই এ একটা বস্তু আর এখানে বি হচ্ছে আরেকটা বস্তু। এটা হচ্ছে এ বস্তু এবং এটা হচ্ছে বি বস্তু। এ বস্তুর টেম্পারেচার হচ্ছে T1 এবং বি বস্তুর টেম্পারেচারটা হচ্ছে T2। যদি T1টা T2 থেকে বড় হয়, তাহলে অবশ্যই তাপের প্রবাহটা কোন দিকে হবে? T1 থেকে T2 এর দিকে যাবে। তার মানে আমরা বলতে পারি এই T1 কি করবে? ডিকিউ পরিমাণ তাপ ছেড়ে দেবে এবং ডিকিউ পরিমাণ তাপটা কে গ্রহণ করবে? T2 গ্রহণ করবে। তাহলে এই এ বস্তুর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কত? তাহলে এ বস্তুর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, এ বস্তুর ক্ষেত্রে আমরা ডিএসটা পাই কত স্যার? দেখেন তো, মাইনাস ডিকিউ বাই টি। এখন বলতে পারেন স্যার এখানে মাইনাস কেন ইউজ করলেন? মাইনাস ইউজ করার পেছনে মেইন রিজনটা হচ্ছে কারণ এখান থেকে সে তাপটা ছেড়ে দিচ্ছে, তাপ বর্জন করতেছে, সেজন্য এখানে মাইনাস হয়েছে। আবার বি বস্তুর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন মানে ডিএস সমান হবে আপনার ডিকিউ ডিভাইডেড, সরি এখানে T1 ডিকিউ বাই T2। তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন কত? মোট পরিবর্তন মাইনাস ডিকিউ বাই T1 প্লাস ডিকিউ বাই T2। একটু খেয়াল করেন স্যার এই অঙ্কটার মধ্যে, যদি আপনি এখানে হিসাব করেন ভ্যালুটা কি আসবে? ধনাত্মক আসবে না ঋণাত্মক আসবে? এটা আপনি কি বুঝবেন? দেখেন এখানে কিন্তু T1টা বড়, লব সমান, লব এখানেও D1 আছে, সরি ডিকিউ আছে, এখানেও ডিকিউ আছে, দুইটাই কিন্তু সমান। লব যদি সমান থাকে তাহলে কোন ভগ্নাংশটা বড় একটু বলেন তো? যার হর ছোট। লব যদি ইকুয়াল হয় তাহলে যার হর ছোট সেই ভগ্নাংশটা কিন্তু বড় হয়। সো এখানে যেহেতু T1টা বড়, T1 বড়, T2টা ছোট, তাহলে এটা দেখেন T2 আছে, তার মানে এটা ছোট,
এটার হর যেহেতু ছোট আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি এই প্লাসের যে ভ্যালুটা আছে, মানে এখানে আপনি যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুটা হবে বড়, আর এটা যেহেতু মাইনাসের এবং এই ভ্যালুটা কি আসবে, ছোট আসবে। তাহলে পজিটিভ ভ্যালুটা দেখেন এখানে বড় হচ্ছে আর নেগেটিভ ভ্যালুটা ছোট হচ্ছে, দ্যাট মিনস আনসারটা আপনি যেটা পাবেন সেটা অবশ্যই কি হবে, পজিটিভ একটা ভ্যালু হবে। অর্থাৎ আপনি মুড পরিবর্তনটা বা এন্ট্রপির যে মুড পরিবর্তনটা আপনি পাচ্ছেন সেটা অবশ্যই কি হবে স্যার, ধনাত্মক হবে। তাই জন্য আমরা কিন্তু বলতে পারি যে অপ্রত্যাগামী প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায় স্যার, অপ্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক, বা পৃথিবীর এন্ট্রপি সবসময় বাড়তেছে তা ধনাত্মক। ঠিক আছে, সো এই প্রশ্নটা আমাদের পরীক্ষা আসে, আশা করি সেটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কেমন হয়। আসলে প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তাপের কোনো অপচয় হয় না, সেই জন্যই প্রত্যাগামী প্রক্রিয়ার মধ্যে এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে জিরো। প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা কত স্যার, শূন্য। বাট অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে ধনাত্মক। একটু মাথায় রেখেন তাহলে হবে। তো আশা করতেছি আজকের এই ক্লাসের মাধ্যমে, এই ক্লাসটার মাধ্যমে আপনাদের সকল বিষয় ক্লিয়ার হয়ে গেছে। তাপগতিবিদ্যার দ্বিতীয় অধ্যায়টা থেকে, সরি, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এই অধ্যায়টা থেকে যে বিষয়গুলো পড়া দরকার আমাদের, বা যে অঙ্কগুলো করা দরকার, সেটা কিন্তু আজকের এই ক্লাসে আমরা দেখে ফেলবো। একটু বাসায় প্র্যাকটিস করলেই আশা করি এই অধ্যায়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে, বা এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসুক না কেন সেটা কিন্তু আপনি আনসার করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।